গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রধান উপদেষ্টার। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের। ডাকসু নির্বাচনে চলছে অনানুষ্ঠানিক প্রচারণা, প্রোপাগান্ডা নিয়ে প্রার্থীদের ক্ষোভ। ফ্যাসিস্ট বিরোধী ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সাবেক দুই ভিপির মন্তব্য। অস্থির নিত্যপণ্যের বাজার, বেড়েছে সব ধরনের মাছের দাম, নাগালের বাইরে ইলিশ, কমতির দিকে চালের দর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরে হত্যা ও গুমের সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শেখ হাসিনা সহ গুমের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত গুম হওয়া পরিবারের সাথে বিএনপি থাকবে বলেও জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন সিকান্দার এমান। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস। এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক স্মৃতিচারণ ও প্রদর্শনী করেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। যারা রাজনীতিবিদদের হত্যা করেছে, যারা গুম করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, সেই ফ্যাসিবাদী সরকারের বিচার হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন। আপনারাই দেখবেন, বিশেষ করে আমার তরুণেরা, যুবকেরা, এই শিশুরা দেখবে তাদের পিতা, তাদের ভাইয়ের যে প্রতি অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে। পরে গুম হওয়া ব্যক্তিদের পুরনো ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে। এতে শহীদদের প্রতি সুবিচার করা হবে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ বলেন, আজকে যারা সংস্কারের কথা বলেন তাদের বোঝা উচিত এগুলো বিএনপি শুরু করেছে, তাদের এই প্র্যাকটিস আছে। এখন যারা সংস্কারের কথা বলেন তারা কোনোদিন এসব করে নাই। তিনি বলেন, বিএনপি সুশাসনে বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধানকে পেপারের মতো ব্যবহার করেছে। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করেনি তাদের। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, কেউ জোর জবরদস্তি করতে গেলে মানুষ মনে করবে তারা উগ্রপন্থা অনুসরণ করছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশা এই বিএনপি নেতার। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? বুঝার চেষ্টা করেন। ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে। বিকেলে কেরানীগঞ্জের জিঞ্জিরা ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরবেন তখনই বোঝা যাবে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা ওমর শাহ নেওয়াজ, আশরাফ হোসেন সহ অন্যান্যরা। পিআর ছাড়া দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সংস্কার ও হত্যার বিচার নিয়ে সরকার ওয়াদা ভঙ্গ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বন্ধ করতে অনেক রাজনৈতিক দল খোঁড়া যুক্তি তুলে ধরছে। তার দাবি, সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতেই নির্বাচন চায়। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের আয়োজন করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, মৌলবাদীদের এত বছর বিএনপি ব্যবহার করেছে, কিন্তু তাদের কোনো দাবি বাস্তবায়ন করেনি, যা মৌলবাদীরা জেনে যাওয়ায় বিএনপি নেতারা এখন বিরোধিতা করছে। পরিষ্কারভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলা জমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রুস। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথনির্দেশিকা হিসেবে থাকবে বলে প্রত্যাশা ডক্টর ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান তার। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুস বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নতুন সরকারের কোনো পদেই থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারার্ট নিউজে প্রকাশিত নিবন্ধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানিয়েছেন। এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন শেষে তিনি রাষ্ট্রীয় সব দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি লিখেছেন, তার সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারেন। এর মধ্যে প্রবাসীরাও আছেন। এটি তার সরকারের জন্য একটি বড় কাজ, আর এই কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমগুলোকে সতর্ক করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। সরকারের নিষেধ অমান্যকারী সংবাদ মাধ্যমগুলো আইনি জবাবদিহিতার আওতায় পড়বে বলেও বিবৃতিতে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার
2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধের কথাও মনে করিয়ে দেয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে। এ ধরনের প্রচারকে অপরাধমূলক উল্লেখ করে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হয়েছে বিবৃতিতে। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। সেদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের মধ্যে। অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের আবেদন প্রক্রিয়া, যা চলবে শনিবার পর্যন্ত। আবেদন যাচাই বাছাই শেষে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 26 তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তারপর থেকে সবাই নিজ নিজ পক্ষে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচার প্রচারণা চালাতে পারবে। প্রচার শুরুর আগেই নির্বাচনী আমেজ ক্যাম্পাসে। পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। নির্বাচন নিয়ে আশাবাদী দল নিরপেক্ষ প্রার্থীরাও। আমি যেহেতু সর্বকনিষ্ঠ একজন ব্যাচের শিক্ষার্থী এবং মোটামুটি ক্যাম্পাসে এসেছি বেশি দিন হয় নাই, তারপরও আমি ক্যাম্পাসের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখেছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার কাছে একটা পরিবারের মতো। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, তাদেরকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন, কারা 5 আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে। এদিকে ছাত্র শিবিরের প্যানেল থেকে বলা হচ্ছে, প্রশাসনের আচরণ একপাক্ষিক। আমরা আসলে শঙ্কিত, প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে। নির্বাচন আচরণবিধিতে লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরও। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সংসদ নামে 2টো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমাদের বট আইডি দিয়ে কীভাবে হচ্ছে গিয়ে মানে কি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয়, সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, হিংসা প্রতিহিংসা নয়, নির্বাচন হবে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাবেক 2 ভিপি মনে করছেন, 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকার উপর প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করতে পারেন ভোটাররা। জাতীয় রাজনীতির গতি প্রকৃতিতেও প্রভাব রাখবে এবারে ডাকসু নির্বাচনে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এবারের নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। ভোটের মাঠে নেই ছাত্রলীগ আর ফ্যাসিবাদ বিরোধী মিত্রদের মধ্যে হবে লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম। 24-এর গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকা ভোটের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ডাকসুর 2 প্রজন্মের সাবেক 2 ভিপি। 24-এর অবশ্যই এই গণ অভ্যুত্থান সহ ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে যারা একটু পরিচিত মুখ বা যাদের ভূমিকা আছে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তারা এইবার শিক্ষার্থীদের কাছে একটা বিবেচনা পেতে পারেন বলে আমার মনে হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে এককভাবে কোনো প্যানেল খুব যে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বোঝায় যে অনেকগুলো পদ একটা প্যানেল থেকে জয়লাভ করবে, সেরকম হবে না। তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখানোর চেষ্টা, এইটা হবে আত্মঘাতী। এবং প্রত্যেকটা পেশাজীবী মানুষের যদি সমিতি করার অধিকার থাকে,
তাহলে ছাত্রদেরও সেই অধিকার আছে। এবং তাদেরকে খালি বইয়ের পোকা করে রাখলে তো হবে না, তাদেরকে দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই জন্য রাজনীতি বিমুখ করা, রাজনীতি নিষিদ্ধ করা, এই বিষ যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকে। এবার ডাকসু নির্বাচনের সময় নেই দলীয় সরকার। প্রার্থীরা প্রশাসনিক প্রভাবমুক্ত থাকলে ভোটাররাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচনের ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও সবশেষ নির্বাচনের ভিপি নুরুল হক নূর। তাদের কাজের ভেতর দিয়ে প্রমাণ যদি দেখে ছাত্রছাত্রীরা যে কাজের ভেতর দিয়ে তারা এটা প্রমাণিত যে তারা সাহসী, আত্মপ্রত্যয়ী এবং কোনোভাবে কেনা বেচার সামগ্রী হবে না, তাহলে পরে তারাই জয়ী হবে। ছাত্রলীগের প্রচণ্ড রকমের কর্তৃত্বের মধ্যে থেকেও 2019 সালে কিন্তু আমাকে ভোট দিয়েছিল। আমার তো এইভাবে ক্যাম্পেইন করার সময় খুব বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল না, সেই জায়গা থেকে আমি এবং আমাদের সংগঠন থেকে তৎকালীন সময় আক্তার জয়লাভ করেছে। অতি রঞ্জিত কিংবা অতি ক্রেডিট কেউ দাবি করলেই তো আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সেইভাবে ভোট দেবে, কারণ শিক্ষার্থীরা ভালো মন্দ তো যাচাই বাছাই করতে পারে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন সাবেক এই দুই ভিপি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আবারও বেড়েছে মাছের দাম। কেজিতে 50 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশের দাম কিছুটা কমলেও সাধারণের নাগালের বাইরেই। মুরগিও বিক্রি হচ্ছে বেশি দামে, তবে চাল ও সবজির বাজার নিম্নমুখী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। থেমে থেমে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে পানি, তবুও মাছের বাজারে নেই স্বস্তির কোনো খবর। কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ দেশি মাছের দাম। বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কমার কারণেই বাড়ছে দাম, তবে ইলিশের দাম কেজিতে 200 টাকা পর্যন্ত কমেছে। তবুও 2000-এর নিচে নেই কোনো ইলিশ। 1 কেজি 200-150 গ্রাম এগুলা বিক্রি করতাম আগে আপনার 2700-2600, আজকে বিক্রি করতেছি 2300। 100-200 টাকা কেজি তো কমছে। প্রত্যেক মাছেরই দাম বেশি, আমদানি কম থাকায় সব মাছেরই দাম বেশি, কেজিতে 30-40-50। আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা যেন কেনার সাধ্যের ভিতরে থাকতে পারে সেই ব্যবস্থাটা করা। মুদির বাজারে কিছুটা স্বস্তি, দাম না কমলেও নতুন করে কোনো কিছুর দাম বাড়েনি। তবে কিছুটা বাড়তির দিকে দেশি মসুর ডাল, আমদানির খবরে কমতির দিকে চালের বাজার। দেশি মসুরি কেজিতে 20 টাকা বাড়ছে, ইন্ডিয়া মসুরি কেজিতে 5 টাকা বাড়ছে, আর বাইরের আমদানি করা প্রোডাক্টের দাম বেশি, পাউডার, দুধ, কফি। আগে থেকে বাজারে এখন আসলে স্বস্তি পাওয়া যায়, নতুন করে কোনো কিছুর দাম বাড়েনি, একই আছে, ভালো লাগে বাজার করলেও। প্রশ্ন হলো যে এখন এই সিজনে বাজার বাড়ার কথা, যখন কম থাকার কথা তখন বাড়লো, আর এখন বাড়ার কথা এখন কমলো, তাইলে মালের তো আর বাংলাদেশে অভাব নাই। মিনিকেট আপনার সর্বোচ্চ ভালো যেটা আপনার 77 টাকা চলছে, এবং কোয়ালিটি ভেদে আরও আছে 68-69 এরকম আছে। আবার 28 যেটা ওটা আপনার 55-56 টাকা চলছে। সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে, দাম আরও কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা। কাঁচামরিচ মনে করেন গতকালকে 240 টাকা ছিল, এখন আজকে 120 টাকা কেজি, প্রায় 120 টাকা ডিফারেন্স, দাম কমে গেছে। করলা নিল 60 টাকা আর মুহি নিল 50 টাকা, দাম মোটামুটি চলে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 2-5 টাকা কমছে বলে দেখা যাইতেছে, বাজার আরো কমার সম্ভাবনা আছে। তবে বাড়তি দামেই 145 টাকা ডজন ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের, আর কেজিতে 10 টাকা বেড়ে সোনালী মুরগি 320 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের কলাগাছি এলাকার মেঘনা নদী থেকে দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলাগাছিয়া নৌ পুলিশ জানিয়েছে, মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে তা উদ্ধার করা হয়, যা রমনা থানা থেকে নিখোঁজ ব্যক্তির ছবির সাথে মিল রয়েছে। এদিকে রমনা থানা প্রাথমিকভাবে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছবির সাথে মিল পাওয়ার কথা জানিয়েছে। বৃহস্পতিবার নিখোঁজ হলে রাজধানীর রমনা থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়।
কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। নিহত হিমেল সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এরই জেরে শুক্রবার সকাল থেকে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ এবং বাড়িঘরে আগুন দেয়া হয়। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। উভয় পক্ষের আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ। কক্সবাজারের উখিয়ায় বিএনপির সম্মেলনে সরওয়ার জাহান চৌধুরী সভাপতি ও সুলতান মাহমুদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের উখিয়ায় বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপি সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ বক্তা ছিলেন অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, এটিএম নুরুল বশর চৌধুরী। সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, পাথর লুটের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। দুপুরে মন্ত্রী পরিষদ গঠিত তদন্ত কমিটির সদস্যদের নিয়ে সাদা পাথর এলাকা পরিদর্শনের সময় তিনি কথা বলেন। সারোয়ার আলম বলেন, লুটের সাথে যে দলেরই প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের যত বড় কর্মকর্তায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সিলেটের পর্যটন স্পটকে নিয়ে প্যাকেজ কর্মযজ্ঞ শুরু হবে। এতে করে পর্যটন এলাকায় মানুষের জন্য আকর্ষণ বাড়বে। সাদা পাথর এলাকা 24 ঘন্টা সিসিটিভির আওতায় আনা হবে। নটরডেমিয়ানগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার মাধ্যমে সমাজের জন্য কল্যাণকর কাজে ব্রতী হবার আহ্বান জানিয়েছেন আইনজ্ঞ ডক্টর কামাল হোসেন। শুক্রবার ক্লাব নটরডেমিয়ান্স আয়োজিত নটরডেম কলেজের 1953 থেকে 1983 সাল পর্যন্ত মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রদের পুনর্মিলনী লিগেসি নাইটে তিনি কথা বলেন। কৃতি নটরডেমিয়ান ডক্টর কামাল হোসেন বলেন, দেশ গঠনে যে ভূমিকা এরই মধ্যে প্রাক্তন নটরডেমিয়ানরা রেখেছেন, আগামীতেও তার ধারা অব্যাহত থাকবে। ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা কলেজ জীবনে লাভ করেছেন, পরবর্তী জীবনেও তার ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ক্লাব নটরডেমিয়ান্সের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেফায়েতুল্লাহর সভাপতিত্বে লিগেসি নাইটে ফরচুন গ্রুপের চেয়ারম্যান আবু তাহের, অগ্রণী ব্যাংক চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও ক্লাবের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ খান বাদল সহ প্রাক্তন কৃতি নটরডেমিয়ানরা উপস্থিত ছিলেন। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে সেকেন্ড ন্যাশনাল মেডি কার্নিভাল কালচারাল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের জয়ধ্বনি 2025 প্রতিপাদ্য রেখে ঢাকা সেনানিবাসের কলেজ প্রাঙ্গণে 30টি মেডিকেল কলেজের 400-রও বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশ বরেণ্য চিকিৎসকরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এএফএমসি কার্নিভাল ক্লাবের আয়োজনে মেডি কার্নিভালে ডক্টরস ডিলেমা কুইজ, মেডি স্পেলিং, অ্যানাটমিক্যাল ড্রয়িং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেকটিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা স্থান পায়। এছাড়া এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাবের পক্ষ থেকে ডিন আর্ট এক্সিবিশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুল আলম মজুমদার। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব 2025। এ উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনে
জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে জুলাই স্পিড স্কেটিং প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঢাকার 51টি ক্লাব ও 35টি জেলার মোট 480 জন প্রতিযোগী। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এনডিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দেশের বিভিন্ন জায়গার কয়েকটি খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতি হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি আজ সন্ধ্যায় মুন্সিগঞ্জ লোহজং উপজেলার মালিরঙ্ক বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক নির্বাচনী পদযাত্রা শেষে পথসভায় একথা বলেন। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার তন্তর বাজার, 3 দোকান, ফেরিঘাট এবং উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। পরে তিনি শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করবে বলেও মনে করেন তিনি। দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে তালতলা বাজারে একটি হাসপাতালের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মাগুরা বিএনপিতে কোনো গ্রুপিং নেই, সবাই খালেদা জিয়া ও তারেক জিয়া রাজনীতি করে। জেলা দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল এসব কথা বলেন। মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও জনসমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার। গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রধান উপদেষ্টার। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের। ডাকসু নির্বাচনে চলছে অনানুষ্ঠানিক প্রচারণা, প্রোপাগান্ডা নিয়ে প্রার্থীদের ক্ষোভ, ফ্যাসিস্ট বিরোধী ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাবেক 2 ভিপির মন্তব্য। অস্থির নিত্যপণ্যের বাজার, বেড়েছে সব ধরনের মাছের দাম, নাগালের বাইরে ইলিশ, কমতির দিকে চালের দর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।